চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নির্বাহী সদস্য নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন মহাপরিচালক খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউট AFM এনামুল হক। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। আমরা শুরুতে একটু জানতে চাই যে খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউটের মূল কাজটা আসলে কি? খান বাহাদুর আহসান ইনস্টিটিউট মূলত হযরত খান বাহাদুর আহসান রহমতুল্লাহ রচিত গ্রন্থাবলী প্রকাশ করে, প্রচার করে এবং খান বাহাদুর আহসান গবেষণা করে। কারণ যেহেতু খান বাহাদুর আহসানুল্লাহ তার লেখালেখি, তার জ্ঞানজগৎ, তার অবদান বহুমাত্রিক, তার এই সকল বিষয়ের উপরে গবেষণা করার জন্য এর গবেষণার ব্যাপ্তিটাও নানামুখী, যেমন শিক্ষা, সাহিত্য, সমাজ, ধর্ম, নারী শিক্ষা, আধ্যাত্মিকতা সবগুলোর মধ্যে সম্পৃক্ত। বাঙালি মুসলিম রেনেসাঁয় খান বাহাদুর আহসানুল্লাহর ভূমিকাটা কেমন? বাঙালি রেনেসাঁর কথা যদি বলি, সেটি দুটি পর্বে ভাগ করা যায়। একটি হিন্দুদের রেনেসাঁ ছিল এবং পরবর্তীতে মুসলিমদের। বাঙালি হিন্দু রেনেসাঁ শুরু হয় প্রায় 100 বছর আগে, তারপরে শুরু হয় বাঙালি মুসলিম রেনেসাঁ। 1801-এ হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এবং ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় 1926-এ। এই যে বিরাট ব্যবধান, এবং মুসলিম রেনেসাঁর শুরুটা হয় 1857-তে সিপাহী বিদ্রোহের বিপর্যয়ের পর। মুসলিমরা যখন মনে করলেন যে অস্ত্রের মাধ্যমে আর ইংরেজদেরকে সরানো যাবে না, জাতীয় শক্তি অর্জন করতে হবে, সক্ষমতা অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, সেই সময়টি শুরু হলো বাঙালি রেনেসাঁর শুরু 1856-র পরের থেকে, 57-র পরের থেকে। এই সময় খান বাহাদুর আহসানুল্লাহর জন্ম 1873। এই বাঙালি রেনেসাঁর শুরুতে ওনার জন্ম, এবং এই রেনেসাঁর অনেক মানুষের অবদান আছে। খান বাহাদুর আহসানুল্লাহ এই রেনেসাঁর জনক। তার ফলশ্রুতিতে দেখা গেল পরবর্তী বছরই মুসলমান ছাত্ররা প্রথম হওয়া শুরু করলো। আমি বলছিলাম বাঙালি রেনেসাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় খান বাহাদুর আহসানুল্লাহ অসামান্য অবদান রাখে। খান বাহাদুর আহসানুল্লাহ যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল উত্থাপিত হয়, তখন 9 সদস্য বিশিষ্ট কমিটি হয়, যে কমিটির 8 জনই ছিলেন ইংরেজ এবং হিন্দু। খান বাহাদুর আহসানুল্লাহ একমাত্র মুসলিম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে জোরালো যুক্তি দেন এবং অন্য 8 জনের সঙ্গে একমত পোষণ না করে নোট অফ ডিসেন্ট দিলেন। যেই প্রতিবেদনের উপরে কলকাতা সিনেট 1919 খ্রিস্টাব্দে ধারাবাহিকভাবে আলোচনা করলেন, প্রতিদিনের আলোচনায় তিনি সিনেটের সাথে এই বিপুল অধ্যুষিত এলাকার মানুষের পক্ষে একা ফাইট করলেন। যুক্তির ফাইট, বন্দুকের যুদ্ধ নয়। যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উনি ভূমিকা রাখলেন, যার ফলশ্রুতিতে অগণিত শিক্ষিত সমাজ বেরিয়ে আসলো। আমরা জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কলকাতায় ইসলামিয়া কলেজে পড়াশোনা করেছেন, যেটি বর্তমানে মাওলানা আজাদ কলেজ, এবং উনি থেকেছেন বেকার হোস্টেল। এই দুটো প্রতিষ্ঠানই খান বাহাদুর আহসানুল্লাহ প্রতিষ্ঠা করেন। এবার একটু আমরা জানতে চাই যে আপনার এবারে বইমেলায় একটি বই প্রকাশিত হয়েছে, সেই বইটি সম্পর্কে। যে এবারে বইমেলায় ইনস্টিটিউটের বেশ কয়েকটি বই আসছে, আমার নিজের সম্পাদনায় বেশ কয়েকটি বই। একটি হলো খান বাহাদুর আহসানুল্লাহ সাধ্যশত স্মারক গ্রন্থ। খান বাহাদুর আহসানুল্লাহ 1873 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1923 খ্রিস্টাব্দে ওনার জন্মের 150 বছর পূর্তি। সেই উপলক্ষে আমরা স্মারক গ্রন্থ প্রকাশ করেছি। বইটি আমার হাতে আছে। এটি আমার সম্পাদনা। আমার এখানে বাংলাদেশের প্রকৃতিদশা গবেষক, প্রায় 37 জন গবেষকের গবেষণাধর্মী প্রবন্ধ এখানে উপস্থাপিত হয়েছে, এবং যে ওনার নানামাত্রিক যে অবদান, আমি যেগুলো একটু আগে আলাপ করছিলাম, সেই সমস্ত বিষয়ভিত্তিক নারী শিক্ষার কী অবদান, সেটা আলাদা একটি বড় প্রবন্ধ। ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় সমাজে ওনার কী অবদান, সব মিলিয়ে 37টির উপরে 37 জন খুব পরিচিত গবেষকদের লেখার সমন্বয়ে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এটি বাংলা একাডেমির বইমেলায়, বাংলা একাডেমির মূল চত্বর 825 নম্বর স্টলে এটি পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা একটু জানতে চাই শিক্ষা পদ্ধতি, শিক্ষা দর্শন এবং শিক্ষা শিখন পদ্ধতি ইত্যাদি বিষয়ে মহান শিক্ষাবিজ্ঞানী খান বাহাদুর আহসানুল্লাহ দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল?
শিক্ষা দর্শন, শিক্ষা পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি, যে টিচিং লার্নিং মেথোডোলজি আমরা বললে সহজ হবে, এসব নিয়ে তার মূল ভাবনা বলার শুরুতে এইভাবে বলি। শিক্ষা মূলত মানব শিশুকে নিয়ে শিক্ষাটা শুরু হয়, শিশুদের। তা মানব শিশু, কোমলমতি শিশু, শিশুদের মধ্যে থাকে বিপুল প্রতিভা। কেমন? একজন শিশু বড় হয়ে আইনস্টাইন হয়, শিশু বড় হয়ে কাজী নজরুল ইসলাম হয়, রবীন্দ্রনাথ হয়, দার্শনিক হয়, বিজ্ঞানী হয়। তাহলে একজন মানব শিশু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি শিক্ষকরা সেই বিষয়টাতে কতটা গুরুত্ব দেন সেটি ভাববার বিষয়। আমরা যদি দেখি ডিমের কুসুম যদি দেখি, এই কুসুমটি খুব সামান্য আঘাতেই কিন্তু এটির নষ্ট হয়ে যেতে পারে। আবার এই ডিমটি যদি সুন্দরভাবে একটি বাচ্চা জন্ম দেয়, তাহলে একটি মুরগির আবার চলে আসে। তো একজন মানব শিশুকে যদি ঠিক একটা ডিমের কুসুমকে যেরকম পরিচর্যা করতে হয়, একজন মানব শিশুকে ওভাবে পরিচর্যা করতে হয়, তাহলে এই মানব শিশু সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে। সেজন্যই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি, এটি সমাজের হার্ট, সমাজের অন্যতম বিষয়। এজন্যে খান বহাদুর আহসান রহমতুল্লাহ আলাইহির যে শিক্ষা দর্শন, উনি বলছেন শরীর, মন ও আত্মা, এই ত্রিবিধ বৃত্তির সাম্যক বিকাশই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। একজন মানুষের মধ্যে শরীর আছে, তার মন আছে, তার মধ্যে আত্মা আছে। শিক্ষার মাধ্যমে মানুষ কি হয়? উনি বলছেন যে শিক্ষার দুটি উদ্দেশ্য, জীবিকা সংগ্রহ ও মনুষ্যত্ব লাভ। উনি মনুষ্যত্ব লাভকেই প্রধান উদ্দেশ্য মনে করেন এবং জীবিকা সংগ্রহকে গৌণ উদ্দেশ্য মনে করেন। এই মনুষ্যত্ব লাভ বা মানুষের যে সাম্যক বিকাশ, পরিপূর্ণ বিকাশ, যদি শুধু শরীরের বিকাশ হয় সেটি যেমন পরিপূর্ণ নয়, শুধু মনের যদি হয়, শুধু আত্মার হয়, কোনোটি পরিপূর্ণ নয়। শরীর, মন ও আত্মা, এই তিনটি বিষয়ের যদি পরিপূর্ণ বিকাশ হয়, তাহলে হচ্ছে একজন মানুষ শিক্ষার উদ্দেশ্য সাধিত হয়। তাই শিক্ষা পদ্ধতি হবে এই তিনটি বিষয়ের পূর্ণ বিকাশের সমন্বয় ঘটতে হবে। সেভাবে শিক্ষা পদ্ধতিকে ডিফাইন করতে হবে, ডিজাইন করতে হবে। শিক্ষা দর্শন, আমাদের দেশে দেখেন কত রকম শিক্ষা ব্যবস্থা আছে। স্কুল আছে, কিন্ডার গার্ডেন আছে, মাদ্রাসা আছে, ইংরেজি মিডিয়াম আছে, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের এখানে আবার শাখা আছে। উনি পরিষ্কার বলছেন একটি জাতি যদি জাতীয় ঐক্য গড়ে তুলতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা এক হতে হবে। ভিন্ন ভিন্ন শিক্ষা ব্যবস্থা যাতে থাকে, তাহলে সেটি জাতীয় ঐক্য কখনোই গড়ে উঠবে না। জাতীয় ঐক্য গড়ে তোলার জন্যে একই রকম শিক্ষা ব্যবস্থা দরকার। সেক্ষেত্রে একজন মুসলিম হিসেবে আমরা চাইব যে যেন একজন মুসলিমের সকল বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, দৈনন্দিন জীবনে জানার বিষয় সেখানে অন্তর্ভুক্ত থাকে। আবার একজন আধুনিক মানুষ হওয়ার জন্যে জ্ঞান বিজ্ঞানের সর্বাধুনিক যে আবিষ্কার, সেটিও সেখানে থাকতে হবে। আবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমরা একটা লেভেল শেষ করলাম শিক্ষার, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এটা যেন পরবর্তী স্টেজের অনিবার্য ফিডার না হয়। অর্থাৎ একটা স্টেজ পার করবে, সে অনিবার্যভাবে কলেজে ভর্তি হতে হবে ইন্টারমিডিয়েট, মেট্রিক পাস করার পরে। সে যেন সমাজের কিছু কর্মক্ষমতা, দক্ষতা তৈরি হয়েছে। টেকনিক্যাল এডুকেশন উনি খুব গুরুত্ব দিয়েছেন। এই সবগুলো মিলেই এনার শিক্ষা দর্শনের। আর টিচিং লার্নিং মেথোডোলজিটা বললাম, শিক্ষণ পদ্ধতি। আমরা মনে করি একজন ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না, উকিলের ছেলে উকিল হতে পারে না। একজন মানুষ যদি শিক্ষক হতে চায়, তাকে অবশ্যই টিচিং লার্নিং মেথডের উপরে প্রশিক্ষণ দরকার, সুনির্দিষ্টভাবে জ্ঞান অর্জন করা দরকার। এবং সেটি অবশ্য অনেকটা এগিয়েছে। উনি 1915 খ্রিস্টাব্দে টিচার্স ম্যানুয়াল বই লিখলেন, যেটি শিক্ষা পদ্ধতির একটি আকর গ্রন্থ এবং যেটি আজকেও সার্বজনীন গ্রন্থ। আগামী দিনের জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা যারা শিক্ষার সঙ্গে জড়িত আছে, তারা খান বহাদুর আহসান রচিত টিচার্স ম্যানুয়াল, এই গ্রন্থটি অবলম্বন করতে পারেন, তাতে অনেক উপকৃত বলে মনে করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ এটিএন বাংলাকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো।
এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।